আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজ আমরা কথা বলবো ক্যান্সার নিয়ে। দিন দিন অসংক্রামক ব্যাধির সংখ্যা বেড়েই চলেছে, ক্যান্সার তার মধ্যে অন্যতম। ক্যান্সার শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। ক্যান্সার বলতে সাধারণভাবে জীবকোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধিকে বোঝায়। এই কোষগুলো স্বাভাবিক নয়, বরং পরিবর্তিত হতে থাকে। দেহের সাধারণ নিয়মে এদের সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায় না, ফলে খুব দ্রুত এসব কোষের পরিমাণ বাড়তে পারে। কখনো কখনো এগুলো টিউমার বা চাকার মতো তৈরি করে এবং এক পর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এগুলো ধীরে ধীরে দেহের প্রয়োজনীয় অঙ্গগুলোকে অকেজো করে দেয় এবং রোগীর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ক্যান্সার এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ক্যান্সার ছড়াচ্ছে মহামারীর মতো। এই বিষয়টি নিয়েই আমরা আজ কথা বলবো বগুড়ার TMSS ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমানের সঙ্গে। ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টিকে নিয়ে সব প্রথমে ফোকাস করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে গত কয়েক বছর থেকে 10-15 বছর বা তারও একটু বেশি সময় ধরেই হয়তো ক্যান্সার এত বেশি ছড়াচ্ছে, মনে হচ্ছে যেন প্রতিটা বাড়িতে, প্রতিটা পরিবারে একজন দুজন করে ক্যান্সারের রোগী পাওয়া যাচ্ছে। তো বিষয়টাকে আমরা ওভাবে বলতেই পারি যে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে ক্যান্সার আমাদের দেশে। এভাবে কেন ছড়াচ্ছে? ধন্যবাদ। আসলে এখানে আমি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুইটা জিনিসই আমি বলবো। পজিটিভটা আগে বলি যে একসময় মানুষের মধ্যে একদমই সচেতনতা ছিল না। সেটা কেমন ছিল যে কারো যদি ক্যান্সার হয় তার কোনো চিকিৎসা নাই, তার মৃত্যু অনিবার্য। তো যার কারণে মানুষ আসলে চিকিৎসা ব্যবস্থার মধ্যেই আসতো না। মানুষ কী রোগে মারা গেছে, আমার দাদা কী রোগে মারা গেছে আমি জানি না, হয়তো বা অনেকের ক্ষেত্রে এরকম ঘটনাটা আছে। আমি জাস্ট উদাহরণ একটা দিলাম আর কি। তো বর্তমানে আর কি দেশের মানুষ চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসছে এবং চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে কারো নিরাময় হচ্ছে, কারো হচ্ছে না। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা একটু অ্যাডভান্সড পর্যায়ে আসে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই হয়তোবা আমাদের দেশের পার্সপেক্টিভে ক্যান্সার নিরাময় হচ্ছে না। তো তারপরে এটাকে আমি পজিটিভলি এই জন্য দেখতে চাই যে মানুষ চিকিৎসা ব্যবস্থার ভিতরে আসছে এবং আমরা জানছি যে তাদের ক্যান্সার হয়েছে। এবার নেগেটিভ যে জিনিসটা, ক্যান্সারের সংক্রমণ অবশ্যই বেড়ে গেছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, বাংলাদেশের অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স আসলে পরিসংখ্যান নাই। আমরা যদি গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি তারা যে ডাটাটা দিয়েছেন, WHO একটা বডি, তো সেই অনুযায়ী 2024 সালে 2 কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 1 কোটি মানুষই মৃত্যুবরণ করেছেন। এবং তাদের যে প্রেডিকশন যে হারে ক্যান্সার বাড়ছে, এইটা 2050 সালের মধ্যে প্রতি বছর হয়তো 3.5 কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, অলমোস্ট ডাবল। তো সেই জন্য আমরা প্রস্তুত আছি কিনা, তো এটাই আর কি। আপনি তো বৈশ্বিক হিসাবের কথা বলছিলেন, বৈশ্বিক হিসাব, সেটাই তো মানে পুরো বিষয়টা তো খুবই অ্যালার্মিং। তার মানে পুরো পৃথিবীতেই বাড়ছে, বাংলাদেশ তার একটা অংশ মাত্র। এটা আমরা যেভাবে দেখছি যে আমাদের দেশেই বেশি, বিশ্বের অন্য জায়গায় কম, বিষয়টা আসলে তেমন নয়। হ্যাঁ, না তেমন নয়, এটা ঠিক আছে। কিন্তু দেখা যায় যে তারা সচেতনতার মাধ্যমে অনেক ক্যান্সারই কিন্তু তারা নিরাময় করে ফেলছে, বা আর্লি ডিটেকশন, আর্লি ম্যানেজমেন্ট এবং যথাসময়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে তারা আসলে ক্যান্সার থেকে নিজেরা নিরাময় করে ফেলতে পারতেছে। কিন্তু আমাদের দেশে যেটা একটা বড় জিনিস, যে আমাদের তো মানে ক্যান্সারের যে উচ্চ ঝুঁকি যেগুলো আছে, সেগুলো আমাদের দেশে কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো আসলে সেই দেশে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। তো সেটা এইগুলো আমাদের জন্য একটা এক্সট্রা ঝুঁকি, যেটা প্রিভেন্টেবল বা যেটা ম্যানেজেবল, সেই জিনিসটাও আমাদের দেশের জন্য ম্যানেজ করা বা প্রিভেন্ট করা যাচ্ছে না। আপনি কোন বিষয়গুলিকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করছেন? হ্যাঁ, ক্যান্সার হওয়ার জন্য আসলে আমরা যেটা সাধারণ মানুষ যেটা মনে করে যে তার পরিবারে কারো ক্যান্সার আছে কিনা। যদি কি পরিবারে ক্যান্সার না থাকে, তাহলে তারা সদর্পে অনেক সময় গর্ব করে বলে বেড়ায় যে না, আমার তো ক্যান্সার হবে না, কারণ আমার ফ্যামিলিতে ক্যান্সার নাই। কেউ এটাকে অভিশাপ মনে করে, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তার ভিতরে হয়তো এই ধারণাটা জেঁকে বসেছে যে আমি তো নামাজ কালাম পড়ি, আমি তো আল্লাহ ভীরু বান্দা, তাহলে আমার কেন ক্যান্সার হবে। তো এইগুলো সবই ভুল ধারণা। তো কারণগুলো আমি যদি বলতে চাই, একটা হচ্ছে জেনেটিক কারণ, একটা হচ্ছে পরিবেশগত কারণ, তারপরে কিছু লাইফস্টাইলগত কিছু কারণ রয়েছে মোটা দাগে। তো আমি যদি জেনেটিক কারণে কথা বাদ দিই,
ঠিক আছে, অন্য যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো, জেনেটিক কারণেও আমরা প্রিভেন্ট করতে পারি, তো সেটাতে আমি পরে আসছি। তো পরিবেশগত কারণের মধ্যে প্রথমত আমি বলবো যে স্মোকিং বা ধূমপান, এটা মানে টব্যাকো ইন অ্যানি মানে ফর্ম, এটা স্মোকিং হতে পারে, এটা চিউইং টবাকো বা চাবিয়ে খাওয়া, আলু পাতা খায়, বিড়ি সিগারেট জর্দা, আমি আলু পাতা খাই ওই যে হাতে ইয়ে করে খাচ্ছে। আমি পার্বত্য চট্টগ্রামে গেছি, ওখানে উপজাতীয়দের মধ্যে দেখলাম খুবই পপুলার, একটা বাঁশের মধ্যে ওরা হুকা তৈরি করে খায়, অনেক পপুলার, মানে ওরা প্রায় মানুষই এটা খায়। বেসিক জিনিসটা তো ওই টব্যাকো আর কি, মানে অ্যাকচুয়ালি টব্যাকোর মধ্যে প্রায় 7,000 কার্সিনোজেন আছে, 7,000 রাসায়নিক উপাদান আছে, যার ভিতরে 70টার বেশি কার্সিনোজেন আছে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কার্সিনোজেন হচ্ছে যেটা ক্যান্সার তৈরি করে, তো এরকম উপাদান রয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের ক্যান্সার, আমরা ধূমপান বলতে শুধু মনে করি যে আমি তো ধূমপান করি না, কিন্তু আমি যার সাথে ঘুরি সে ধূমপান করে, এখন এটাকে বলে কিন্তু প্যাসিভ স্মোকিং। তো দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমরা দেখছি যে নারীদের মধ্যেও মানে ফুসফুস ক্যান্সারের প্রবণতা অনেক মাত্রায় বেড়ে গেছে। এটার কারণ হিসেবে আমরা যেটা বুঝছি যে হয়তোবা সেই পরিবারের কোনো পুরুষ সদস্য নারীদের সামনে হয়তো ধূমপান করে। আবার দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে যারা হচ্ছে এমনি মানে লাকড়ি দিয়ে যারা রান্না বান্না করে, তো সেখানেও তাদের ধোঁয়ার তারা একটা এক্সপোজার হয়। এখন তো ঢাকা শহরের মধ্যেই যে পরিস্থিতি, প্রতিদিনই আমরা দেখি যে বায়ু দূষণে ঢাকা শীর্ষে আছে, অথবা প্রথম 3টির মধ্যে, প্রথম 5টির মধ্যে অবস্থান। এই জিনিসটা কি ক্যান্সারের ক্ষেত্রে কতটা ক্যান্সারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়? হ্যাঁ, অবশ্যই এটা তো ক্যান্সারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। বায়ু দূষণের কারণ আমরা জানি না যে কি দিয়ে এটা বায়ু দূষণ হচ্ছে, এটা কিন্তু আমাদের ল্যাব অ্যানালাইসিস রিপোর্ট আছে কিনা আমার জানা নাই। তো আমি কিছু কেমিক্যালের কথা বলবো, যেমন মনে করেন যে অ্যাসবেস্টস, এইটা মেজোথেলিওমা, এইটার ঝুঁকি প্রায় 100 গুণ বাড়িয়ে দেয়। অ্যাসবেস্টস নামে একটা আছে, ভারী ধাতু আছে। এরপরে রেডন নামে একটা ভারী ধাতু আছে, সেটা প্রায় লাং ক্যান্সারের ঝুঁকি 10 গুণ বাড়িয়ে দেয়। এরপরে আমাদের যে ডে টু ডে লাইফ, রোজকার জীবন, এগুলিতে এর ব্যবহারটা কি ধরনের? অ্যাসবেস্টস বা আমার এটা আসলে আমার জানা নাই যে অ্যাসবেস্টস কোথায় ব্যবহার করা হয়। এছাড়াও আরও কেমিক্যাল আছে, আমি যদি বলি যে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, সিলিকা, এইগুলো তো আছেই। এরপরে যারা স্পেসিফিক প্রফেশনে আছে, যেমন প্রফেশন বলতে আমি যদি বলি যে ঢালাই লোহার শিল্প যারা কাজ করে, যারা সিমেন্ট শিল্পে, যারা কয়েল মাইনিংয়ে, খনিতে যারা কাজ করে, তাদের কিন্তু মানে এটাতে হতে পারে, বা যারা জুট মিলে কাজ করে তাদেরও কিন্তু লাং ক্যান্সারের প্রবণতা বেড়ে যেতে পারে। জুট মিলের ক্ষেত্রে কেন? যেমন আমরা কয়লার খনিটা বোঝা যায়, বা আপনি সিমেন্টের কারখানা। আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা হচ্ছে যে গার্মেন্ট শিল্পে আমাদের দেশে কিন্তু মানে হিউজলি এটা আমাদের হচ্ছে আর্নিং একটা সোর্স, এটা আমাদের একটা ভালো একটা মানে এক্সপোর্ট এরিয়া। তো গার্মেন্টসে আমরা যে ডাইগুলো ইউজ করি, এই ডাইগুলো কিন্তু এটা কিন্তু ব্লাডার ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমাদের। আচ্ছা, তো এগুলো কেমিক্যাল, হ্যাঁ এইগুলো কেমিক্যাল ডাইগুলো। আবার দেখেন যে এই যে আমরা যদি মানে খাদ্যে ভেজালের কথা বলি, খাদ্যে ভেজাল বলতে আমরা বিভিন্ন রকম প্রিজারভেটিভ ইউজ করি এবং বিভিন্ন কালার্স ইউজ করি। তো প্রিজারভেটিভ আমরা দেখা যায় যে অধিকাংশ ফলমূল যেগুলো আমদানি করা হয় সেগুলোর ভিতরে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রিজারভেটিভ থাকে, এবং আমরা রোগীর পথ্য মনে করে এই খাবারগুলোই আমরা খাই। সবচাইতে বেশি প্রিজারভেটিভ বা ফরমালিন জাতীয় উপাদান ঢুকে থাকে কিন্তু আঙ্গুর এবং আপেলের মধ্যে। এই দুটো আমরা সবচেয়ে পছন্দ করি, সবচেয়ে বেশি কিনি, এবং এই দুইটা কিন্তু রোগীর সবচেয়ে পথ্য মনে করা হয়, অথচ এই দুইটা রোগীর জন্য বিষ। তো এজন্য আমরা সবসময় রোগীদেরকে ইনহিবিট করি যে আঙ্গুর আপেল অন্তত খাবেন না। যদি খান, মোটা চামড়ার কিছু ফল আছে, যেমন বেদানা খেতে পারেন, মালটা খেতে পারেন, বা দেশি ফলমূল খেতে পারেন, এইগুলো আপনার জন্য এরকম ঝুঁকি তৈরি করবে না। কিন্তু ওইগুলো হচ্ছে আর আমি যদি ডায়ের কথা বলি, আমি একটা স্টাডি, আমি আসলে এক্স্যাক্ট কোনো স্টাডি কথা বলবো না, কিন্তু যে স্টাডি করেছেন আমার একজন পরিচিত, তো তিনি তার থিসিসে তিনি দেখিয়েছেন যে আমরা যেই কালারফুল যেই খাবারগুলো যেগুলো খাই, অধিকাংশই আসলে এডিবল ডাই না, মানে খাবার উপযোগী ডাই কিন্তু না। এগুলো কাপড়ে দেওয়ার রং থেকে হয়তো মানে দাম কমানোর জন্য এবং কাস্টমাররা চিপ রেটে যাতে পায় সেজন্য তারা কাপড়ের ডাই দিয়ে তারা কিন্তু হচ্ছে খাবার তৈরি করতেছে। আপনার কি মনে হয় যে আমাদের দেশে ক্যান্সার এত বেশি হওয়ার পিছনে দারিদ্র্য একটা কারণ?
দারিদ্রতা আসলে কারণ একটা হতে পারে, কারণ দারিদ্রতাটা ইটসেলফ কোনো কারণ না, কিন্তু দারিদ্রতা এমন কিছু কারণ তৈরি করে যার মাধ্যমে ইনডাইরেক্টলি হয়তো বা এটা ইয়ে করে। যেমন যদি দারিদ্রতা থাকে তাহলে পোর সোশিও ইকোনমিক কন্ডিশনে মানে পোর হাইজিন একটা কারণ হতে পারে। তারপরে মনে করেন যে দেখা যায় যে তারা হয়তো মানে ইলিটারেট অবস্থায় থাকে বা হচ্ছে মানে শিক্ষার না জানার কারণে তারা দেখা যায় অনেক কাজ ইয়ে করে। যেমন মনে করেন আমরা এবার যে ভ্যাকসিনেশনটা নিয়ে আমি কথা বলতে চাই, যে সার্ভাইকাল ক্যান্সার এটা শতভাগ প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। তো এই ক্যান্সারের ভ্যাকসিনটা আমরা যখন দিতে গেছি এইবার সারা বাংলাদেশে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত 10 থেকে 14 বছর বয়সী বালিকা, স্কুল গোয়িং গার্লস, তাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কিন্তু এবছর প্রায় 1 কোটি নারী শিশু। তো এই ভ্যাকসিনটা কিন্তু অনেকেই নিতে চায়নি। তার ভিতরে আমরা রিসেন্টলি আমাদের একটা স্টাডি পরিচালিত হয়েছে, সেটাতে দেখা গেছে যে যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশন, যারা মাদ্রাসাতে যেসব বালিকারা পড়ে বা যারা হচ্ছে মানে লো ইনকাম গ্রুপ, তারা আসলে এটাতে একটা মনে করছে, এটাকে একটা মানে নেগেটিভলি নিয়েছে এবং তারা এটা নিতে চায়নি। তাদের মধ্যে কাভারেজ রেটটা কিন্তু কম, অর্থাৎ তারা না জানার কারণে তারা হয়তো মিসবিলিভ করতেছে যে এটা হয়তো বা আমার সন্তান ধারণ ক্ষমতা কমাই দিবে বা এটা হয়তো মানে সাইড ইফেক্ট আছে, এরকম চিন্তা থেকে মানে ভুল ধারণা থেকে তারা কিন্তু এইটা মিস করেছে আর কি। এটাকে তো অসচেতনতা বলা যায়। হ্যাঁ, অসচেতনতা এবং আমাদের দেশে বোধহয় প্রচারেরও অভাব। জিনিসটা যে পজিটিভলি করা যায়, যেমন ধরেন কোভিডের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু তখন দেখেছিলাম সবাই আগ্রহী, ইন জেনারেল মানুষের মধ্যে আগ্রহ আছে যে কোভিড ভ্যাকসিনটা নিতে হবে। ঠিক এইভাবেই সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে মেয়েদের মধ্যে ওই আগ্রহটা বা ওই জানাটা সম্ভবত হয় নাই, ওভাবে বলা হয় নাই। কোভিডের ক্ষেত্রে যেমন সব মিডিয়াতে প্রবলভাবে প্রচারও ছিল একটা, যে ভ্যাকসিন নিতে হবে, প্রথমটি, দ্বিতীয়টি, বুস্টার ডোজ। সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে কি ওই ধরনের প্রচারটা ছিল? আমি আসলে এই ব্যাপারে বলতে পারবো না, তবে আমাদের ভ্যাকসিন কাভারেজ প্রায় প্রথম এটা শুরু হয় ঢাকা বিভাগ দিয়ে পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট হিসেবে, সেখানে প্রায় অ্যারাউন্ড 80% কাভারেজ ছিল। তো একটা আমরা যে জিনিসটা জানি যে হচ্ছে হার্ড ইমিউনিটি বলে একটা কথা আছে, যেখানে 80 to 85% যদি কাভারেজ হয় তাহলে আর বাকি 15% তারা এমনিতেই মানে এই ইমিউনিটির ইফেক্টে তারা এমনিতেই প্রোটেক্টেড থাকে। আচ্ছা, তো হচ্ছে এটা যে কাভারেজটা হয়েছে এটাও আসলে পুরোপুরি না হলেও এটা আসলে মানে মোটামুটি খারাপ না, বলবো যে প্রথমবার হিসেবে এটা খারাপ না, হয়তো সামনে আরো অ্যাওয়ারনেস বাড়বে, আরো হয়তো মানুষ আগ্রহী হবে। আপনি তো এটা শুধু ঢাকা অঞ্চলের কথা বলছেন, বাকি দেশের পরিস্থিতি কিরকম? সেকেন্ড ফেজে যেটা করা হলো এই যে রিসেন্টলি, এটা হচ্ছে ঢাকা বাদে, মানে ঢাকাতে আগে করা হয়েছে, এবার বাকি দেশে এটা করা হয়েছে। এটার কাভারেজটা আমি আসলে জানি না, তবে যতদূর শুনছি যে এরকমই হবে আর কি, 80%। হ্যাঁ, অ্যারাউন্ড 80%। যদি 80% হয়ে থাকে তাহলে তো আসলে বলতে হয় বাংলাদেশের মানুষ মোটামুটি সচেতন। কারণ একই হচ্ছে আমার নিজের যে অভিজ্ঞতা, মেয়েদেরকে নিয়ে কাজ করা একটু কঠিন, কারণ মেয়েরা কিছু বিষয় নিজেরাও বুঝতে জানতে আগ্রহী কম, নির্ভর করে পরিবারের পুরুষ সদস্যদের উপর, এবং পুরুষ সদস্যরাও অনেক ক্ষেত্রে তাদেরও যেহেতু জানার জায়গাটায় একটু ঘাটতি থাকে, তারাও উৎসাহিত করে না, যে কারণে ওই ধরনের কথাগুলি আসে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে এরপরে সন্তান ধারণে কোনো সমস্যা হবে হয়তো এই ভ্যাকসিনটা যদি আমি নেই, এই ধরনের কুসংস্কার তো আসলে এগুলি, এই ধরনের জিনিসগুলি সম্ভবত সে কারণেই ছড়ায়। কিন্তু এখানে আপা আসলে সচেতনতার ব্যাপারটা অতটা মানে এটা স্কুল থেকে দেওয়া হয়েছে, এবং স্কুল থেকে তাদের কাছে আগে একটা লিস্ট নেওয়া হয়েছে, এবং সেটাকে আমরা মানে একটা লিস্ট নিয়ে স্কুল থেকেই এটা প্রোভাইড করা হয়েছে। এখানে আসলে মানে আর এখনকার বাচ্চারা তো বা গার্ডিয়ানরা তারা এখনো বাচ্চাদের ক্ষেত্রে তারা সচেতন, তো সেই হিসেবে মানে এটা ভালোভাবে করা গেছে আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশ আসলে মানে ওয়ার্ল্ডে রিকগনাইজড একটা কিন্তু টিকা দানের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটা মানে ওয়ার্ল্ডে একটা সুনাম আছে যে বাংলাদেশ যে কোনো ভ্যাকসিনেশনটা বাংলাদেশ খুব ভালোভাবে করতে পারে, এবং ইপিআই শিডিউল থেকে শুরু করে কোভিড ভ্যাকসিনের কাভারেজ সব কিন্তু বাংলাদেশে ভালো। তো সেই হিসেবে আর কি এইটাও আসলে সাকসেসফুলি মানে কিছু প্রস অ্যান্ড কনসে করে কিন্তু সাকসেসফুলি মোটামুটি সম্পন্ন হয়েছে। কিন্তু ওভারঅল যদি সচেতনতার কথা বলেন তাহলে এল্ডারলি পিপল, তাদের মধ্যে কিন্তু সচেতনতার যথেষ্ট পরিমাণ অভাব আছে।
তো আমি সব জায়গায় যখন যাই, আমি ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, আমি এই কথাই বলি যে তুমি মানে স্কুল গোয়িং গার্লস বা স্কুল গোয়িং স্টুডেন্টসের মাঝে যখন কথা বলি, তখন আমি এটাই বলি যে তোমরাই হচ্ছে সবচেয়ে সচেতন মানুষ। তোমরা তোমাদের বাপ চাচা দাদাদের সচেতন করবা। তোমাদের হাতে ইন্টারনেট আছে, তোমরা একটা জিনিস জাজ করে নিবা। জাজ করে তোমরা যেটা জানো তোমার বাপ দাদারা জানে না, তারা যেটা জানে ভুল জানে। অতএব তোমরা হচ্ছে আমাদের সমাজের সচেতন পার্ট এবং তোমরাই পরিবর্তন করতে পারো। তো এইভাবে আমি তাদেরকে একটু চেষ্টা করি আর কি অ্যাওয়ার করার। তারা অবশ্য এরই মধ্যে পরিবর্তন অনেক কিছু করে দেখিয়েও দিয়েছে যে তাদের সক্ষমতা কত দূর। আরো কিছু বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, ক্যান্সারের ক্ষেত্রে আপনি এরই মধ্যে ধূমপানের বিষয়টি বলেছেন, কিছু কেমিক্যালের কথা বলেছেন ডাই হিসেবে অথবা ধাতু হিসেবে ব্যবহার করা হয় যেগুলি ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। ধূমপান এবং ধাতু ছাড়া আর কি কি বিষয় আমাদের দেশের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক প্রেক্ষাপটে ক্যান্সারের ঝুঁকিকে বাড়ায় বলে আপনি মনে করেন? আপনাদের গবেষণা কি বলে? এর ভিতরে আসলে ওই প্রাতিষ্ঠানিক ওইভাবে কোনো গবেষণা আসলে মানে সামগ্রিকভাবে হয়েছে কিনা জানি না, পার্ট বাই পার্ট হয়েছে এটা। প্রথমত আমি বলবো যে একটা হচ্ছে বাল্যবিবাহ একটা কারণ, যেটা আমি জরায়ুমুখ ক্যান্সারের কথা বলতেছিলাম। জরায়ুমুখ ক্যান্সারের কারণ কিন্তু একটা ভাইরাস, সেই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে মানে যা অল্প বয়সে কেউ যদি মানে ফিজিক্যাল রিলেশনে যদি হয়, অর্থাৎ আমরা যেটাকে বিয়ে বলি, তো সেই বিয়ের বয়সটা যদি কম থাকে, ধরেন 16 বছরের নিচে, তখন এই সার্ভাইকাল যেই এপিথেলিয়ামটা সেটা ইম্যাচিউর থাকে এবং সেখানে ওয়্যার অ্যান্ড টেয়ারের মাধ্যমে এই ভাইরাসটা ওখানে জমা হয়, ঠিক আছে? এবং সেখানে এটা ক্রনিক একটা ইনফেকশন তৈরি করে এবং সেই ইনফেকশনের মাধ্যমে পরবর্তীতে ওখান থেকে ক্যান্সার ডেভেলপ করে এবং এই ডেভেলপ করতে প্রায় হচ্ছে 15 থেকে 20 বছর সময় লাগে। আচ্ছা, যে মেয়েটার বাল্য বিবাহ হলো সে তাৎক্ষণিক বুঝতে পারবে না, আরো 15-20 বছর পার হওয়ার পর যখন মোটামুটি 30-35-এ যাবে তখন এই জিনিসটা। এই জন্য আমরা স্ক্রিনিং করতে বলি যে 30 বছর পর থেকে, 30 বছর বয়সের পর থেকে স্ক্রিনিং করবেন। তো এটা আমরা সহজেই প্রতিরোধ করতে পারি সচেতনতার মাধ্যমে, যে এখানে আমরা যদি কেউ ভ্যাকসিন নিতে নাও পারে, দেখা যাচ্ছে আমরা যদি তাকে স্ক্রিনিং করতে পারি, স্ক্রিনিং খুবই সহজে একটা ভায়া টেস্টের মাধ্যমে আমরা 30 বছরের পরে তাদের আমরা স্ক্রিনিং করতে পারি। ভায়া টেস্ট করা হয়। আগে মানুষের মধ্যে অনেক লজ্জা ছিল, এখন সে সিস্টেমগুলো কিন্তু এখন উন্নত অনেক, মানে একজন নারী সে যাতে কমফোর্ট ফিল করে সেরকমভাবেই কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামগুলো সাজানো আছে। অর্থাৎ উপজেলাতে একজন প্রশিক্ষিত নারী নার্স, ঠিক আছে, তিনি এই ভায়া টেস্টটা করেন এবং তিনি যদি এটাকে সাসপিশাস মনে করেন তাহলে তিনি এটাকে আরও মানে ভায়ার পরে আমরা প্যাপ স্মেয়ার করি অথবা হচ্ছে এইচপিভি ডিএনএ করি বা কল্পোস্কোপিক বায়োপসি করা লাগতে পারে। তো পরে তিনি হয়তো মেডিকেল কলেজে রেফার করতে পারেন, কিন্তু এটা উপজেলাতেই এটা প্রতিরোধ সম্ভব। এটা বললাম আমি হচ্ছে প্রাথমিক স্ক্রিনিং এর কথা বলছিলেন। প্রাথমিক স্ক্রিনিং উপজেলা পর্যায়ে সম্ভব, কিন্তু তারপরে যদি সাসপেক্ট হয় যে ক্যান্সার বা ওই ধরনের কোনো সন্দেহ যদি তৈরি হয় তাহলে সেটা কি উপজেলা ক্লিনিকেই সম্ভব? তখন সেটা হচ্ছে আমরা যদি বায়োপসি করার প্রয়োজন হয় তাহলে সেটা মেডিকেল কলেজে বা জেলা লেভেলে এটা করা যেতে পারে আর কি। আচ্ছা, এরপরে মনে করেন যে আমি বাল্যবিবাহের কথা বললাম, এরপরে আপনার হচ্ছে যেটা আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের লাইফস্টাইলের সাথে খুবই রিলেটেড, সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়ে থাকে। সাধারণত 80% ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে থাকে। তো এটাকে আমরা খুব সহজে প্রতিরোধ করতে পারি। প্রথমত আমরা টিকা দিয়ে প্রতিরোধ করতে পারি, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের এটা কিভাবে ছড়ায় সেই ব্যাপারগুলো আমরা যদি অ্যাভয়েড করি, যেমন হচ্ছে আনঅথরাইজড ব্লাড ট্রান্সফিউশন, আমি হচ্ছে আনস্ক্রিনড ব্লাড আমরা নিলাম। ড্রাগ অ্যাডিক্টেড অনেকে যেগুলো ভলান্টারি ডোনেশন না, সাধারণত ওরা বিক্রি করে নেশা করে, তো সেই ব্লাডগুলো আমরা নিব না। ক্রস ম্যাচিং ছাড়া, কোনো ধরনের পরীক্ষা ছাড়া, ভালো জায়গা থেকে ছাড়া আমরা নিব না। তারপরে দেখা যাচ্ছে যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে সেটা, অথবা দেখা যাচ্ছে যে আমরা প্রোটেকশন হিসেবে ব্যারিয়ার মেথড আমরা ইউজ করতে পরামর্শ দিব। তো এই রুটগুলোতে হেপাটাইটিস বি ভাইরাসটা ছড়াতে পারে। তো এইভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তারপরে আমাদের দেশে যে গ্যাসের সমস্যা বলে, যে আমাদের সবার মধ্যেই একটা ধারণা যে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, যেটা পেটের যে ক্যান্সারগুলো আছে, পাকস্থলী ক্যান্সার তো বটেই, কিন্তু পেটের যতগুলো ক্যান্সার আছে তাদের কিন্তু একটা কমন প্রেজেন্টেশন গ্যাসের সমস্যা।
মানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে যায়, পেট ফেপে যায়, গলা বুক জ্বলে, আপার অ্যাবডোমিনাল পেইন। তো এই যে জিনিসগুলো, টয়লেটে একটু কনস্টিপেশন হতে পারে। তো এই যে সমস্যাগুলো সামগ্রিকভাবে আমরা গ্যাসের সমস্যা হিসেবে বলে থাকি। তো এইগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ক্যান্সারের ম্যানিফেস্টেশন হতে পারে, বিশেষ করে যাদের বয়স 50 বা তার বেশি, তাদেরকে অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে মনে করেন যে আমি যদি বলি যে গ্যাসের সমস্যা থেকে যেই কারণে গ্যাস সমস্যা বেশি হয়, আলসার হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। সেই হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যেই আলসারটি হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, সেটাও যদি আমি সঠিকভাবে ট্রিট না করতে পারি, সেখান থেকে একসময় ক্যান্সার হতে পারে। তো সঠিকভাবে চিকিৎসা করার জন্য আমাদের কি করণীয়? যে আমাদের গ্যাসের সমস্যা হলো, আমরা মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ খাচ্ছি না, সেটা করা যাবে না। আপনার যদি লং স্ট্যান্ডিং গ্যাসের সমস্যা থাকে, দীর্ঘমেয়াদী যদি সমস্যা থাকে, আপনি অবশ্যই একটা এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে আপনি চিকিৎসা করাবেন। এবং আপনার যদি দেখা যায় যে পাকস্থলী ক্যান্সারের 60% হয় এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো এই ব্যাকটেরিয়া আমরা যদি ইরাডিকেশন করতে পারি, খুব সহজে ইরাডিকেশন করা যায়। কিভাবে? আমরা 14 দিনের একটা কোর্স আছে অ্যান্টিবায়োটিক, 4টা অ্যান্টিবায়োটিক একসাথে, 4টা ওষুধ আমরা একসাথে খেয়ে আমরা এটা ইরাডিকেশন করতে পারি। তো এটা আমরা যদি করি তাহলে খুব সহজেই কিন্তু সেই মানুষটা বাঁচতে পারে। আমাদের গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, যেটা সবচেয়ে কমন সমস্যা, হচ্ছে গ্যাস। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু একটু হলো, পাড়ার একটা ওষুধের দোকানে গেলাম, 2-4টা ওষুধ যা দিল দোকানদার, কিনলাম, খেলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা আসলে বছরের পর বছর পার করে দেই। একটা সাধারণ কালচার হয়ে গেছে আমাদের দেশের। কোনো ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া, এটার মধ্যে অনীহা আছে প্রথমত। দ্বিতীয়ত যেটা দেখা যায়, ডাক্তারের কাছে গেলেই একগাদা টেস্ট দেবে। কেন আমি টেস্টে টাকা খরচ করবো? এতগুলি টাকা কেন দেব? টাকা পয়সার একটা ইস্যু অনেক ক্ষেত্রে থাকে, এটাও বাস্তব সত্যি। কিন্তু এটাও একটা সমস্যা। আপনি কিন্তু এটার ভালো একটা সমাধান দিলেন আমাদেরকে, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই প্রাথমিকভাবে, উচ্চ পর্যায়ে চিকিৎসা হতে হবে না, কিন্তু প্রাথমিকভাবে কিছু চিকিৎসা আমরা ওইখান থেকেই পেয়ে যাব। অন্তত বোঝা যাবে যে আমি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এর সমাধানের জন্য আমাকে আরেক জায়গায় যেতে হবে, সেটা কোন জায়গায়। এটাও কিন্তু একটা বিষয়। আমাদের দেশে পরিবেশ দূষণের মাত্রা অস্বাভাবিক বেশি। দুটো ক্ষেত্রে আমি বলতে চাই। এক হচ্ছে খাবারে ভেজাল, পরিবেশ দূষণ। খাবারে ভেজাল যেটা আমরা কিনে খাচ্ছি, শুধু সেটার প্রিপারেশনের সমস্যা তা কিন্তু না, আমাদের গোড়া থেকেই সমস্যা। সবজি যেগুলি তো চাষ করা হয় আমাদের দেশে, মানে ফোরাডিন নামের একটা সার দেয়া হয়, এগুলি তো ভয়াবহ জিনিস। এবং আমি যতটুকু জানি যে বিশ্বের প্রায় সব দেশে, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতেও ফোরাডিন নিষিদ্ধ। আমাদের দেশে কিন্তু সমানে ব্যবহার হচ্ছে সব জায়গায়। এই জিনিসটা কিভাবে প্রভাব ফেলে? এক হচ্ছে ভেজাল খাদ্য, যেটা কিনে খাচ্ছি সেখানে ভেজাল। আর একটা হচ্ছে মূল উৎসতেই সমস্যা। আপনি মাংস কিনতে যান, সেটা মুরগি হোক, রেড মিট হোক, গরু হোক, যেটাই হোক, এদেরকে যে পালন প্রক্রিয়া, গরুগুলোকে যেভাবে বড় করা হচ্ছে, মুরগিগুলোকে যেভাবে পালা হচ্ছে, এই জিনিসগুলিও তো ঠিক না, মানে নির্ভেজাল। এক্স্যাক্টলি। এখানে তো আসলে শুধু শাকসবজি চাষ না, মানে মাছ চাষ, গরু চাষ, হাঁস মুরগি চাষ, এবং আমরা এই যে সংকর, মানে মোটা তাজাকরণ বলে যেই জিনিসগুলো আমরা খাওয়াচ্ছি, এগুলো আসলে মানে এইগুলো তো আসলে সরকারকে দেখতে হবে, এগুলো স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। কারণ এর মধ্যে অনেক কার্সিনোজেন উপাদান থাকতে পারে। এটা আমি ওই বিষয়ে আমার এক্সপার্টাইজ না, এই জন্য আমি বলতে পারবো না। কিন্তু অবশ্য আমার ধারণা যে স্ট্রং সাসপিশন যে এর মধ্যে থাকতে পারে, এবং এটা আমাদের ঝুঁকি হয়তো অনেক বাড়িয়ে দিয়েছে। এটাও পরিবেশগত বিষয়টা, পরিবেশ দূষণ বা ঢাকা শহরের পরিবেশ তো আসলে নিঃশ্বাস নেওয়ার মতোই না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা তো আসলে শুধু ক্যান্সার না, সব ধরনের রোগের প্রবণতাটাই বেড়ে দিছে। আসলে এটা একটা রোগের একটা আতুর ঘর হয়ে গেছে, আসলে এটা বলা চলে। আপনি পরিবেশগত ব্যাপারটা কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার। কারণ পরিবেশ অধিদপ্তরের সাথে, ওই পরিবেশ অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার একবার কথা হয়েছিল। তো তিনি বলছেন যে আমাদের পরিবেশ দূষণের যে কারণটা, আমরা মনে করি আমাদের নদীগুলোর যেই হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে বা পানি এখন নাব্যতা নাই। উনি বলছে যে এটা কিন্তু যে প্রতিবেশী দেশ বাদ দিছে, এটা একটা বড় একটা কারণ,
কিন্তু তার থেকে আরও বড় কারণ আমরা প্লাস্টিক এবং পলিথিনের ইউজ করছি। এখানে আমরা যত্রতত্র আমরা ওইগুলো আমরা ফেলতেছি, যার কারণে নদীর নিচে আর বালু নেই। এখন নদীর নিচে এই প্লাস্টিক পলিথিন এইগুলো জমে নদীর হচ্ছে ইয়েটা হ্রাস পাইছে। এটা একটা নাব্যতা কমে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মানব সৃষ্ট। তো এরপরে হচ্ছে এটা গেল, এটার মাধ্যমে পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ তো কলকারখানা যে কোনো জায়গায় রেসিডেন্সিয়াল এরিয়াতে এগুলো দিচ্ছে। তারপরে আমাদের এমনি যেই আমরা পরিবেশের সাথে রিলেটেড আমরা যদি খেলাধুলার কথা বলি, যে আমরা আমাদের সন্তানদের কি পরিবেশ দিচ্ছি, ঠিক আছে? তো তারা যে পরিবেশে বড় হচ্ছে আসলে তাদের ইমিউনিটি বলতে ইমিউনিটি কিন্তু কমে যাচ্ছে। ইমিউনিটি আমরা টিকা দিয়ে ইমিউনিটি দিচ্ছি, কিন্তু সামগ্রিকভাবে তাদের সহিষ্ণুতা, কষ্ট সহিষ্ণুতাটা কিন্তু কমে যাচ্ছে, কারণ তারা খেলাধুলার জন্য মাঠ পাচ্ছে না। তো তাহলে তাদের দেখা যায় যে ওবেসিটি, চাইল্ডহুড ওবেসিটির পরিমাণ অনেক বেড়ে গেছে। টাইপ 2 ডায়াবেটিস, আগে আমরা চিন্তা করতাম যে হচ্ছে ডায়াবেটিস তো 40 বছরের পরে হবে, এখন 10 বছরের বাচ্চার ডায়াবেটিস, 20 বছরের বাচ্চার ডায়াবেটিস। আগে মনে করতাম ক্যান্সার তো 50 বছরের পরে হয়, আমরা 13 বছরের বাচ্চার ক্যান্সার পাচ্ছি, 15 বছরের বাচ্চার ল্যারেঞ্জিয়াল ক্যান্সার পাচ্ছি, 13 বছরে লাং ক্যান্সার পাচ্ছি, 20 বছরে গল ব্লাডার ক্যান্সার পাচ্ছি। আর কিছু জেনেটিক ক্যান্সার, সেগুলো তো অল্প বয়সে হয়, সেটা তো আলাদা কথা। কিন্তু এইগুলো পরিবেশগত কারণে দেখা যায় যে একটা ওল্ড এজের একটা ডিজিজ, সেগুলো কিন্তু আগেই হয়ে যাচ্ছে, আগেই হয়ে যাচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি আমরা পাচ্ছি আর কি। আপনার কথার মধ্যে ইতিমধ্যে আমরা অনেকটা জেনে নিয়েছি, তারপরও সার্বিকভাবে ক্যান্সারের চিকিৎসা একদম সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করে যে ক্যান্সার খুব ব্যয়বহুল একটি রোগ, এর চিকিৎসা ব্যয় বহন করা আমাদের অনেকের পক্ষেই হয়তো সম্ভব না, এই ধরনের একটা আতঙ্ক কাজ করে অনেকের মধ্যে। তো বাংলাদেশে থেকে সার্বিক চিকিৎসা ব্যবস্থাটা ক্যান্সারের ক্ষেত্রে এখন কেমন, খরচই বা কেমন? আচ্ছা আপা, আমি এটার আগে আমি একটা পয়েন্ট মিস করেছি, সেটা কি বলে নিব? অবশ্যই। আচ্ছা, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আগে এক সময় মনে করা হতো যে পাকস্থলীর ক্যান্সার সেটা শুধুমাত্র জাপান, চায়না, হংকং এই রিজনে বেশি। কেন বেশি? কারণ তাদের খাদ্যাভ্যাস, তারা কি খাদ্য ব্যবহার করে, তারা হচ্ছে স্মোকড ফুড, পিকলড ফুড, তারপরে তারা হচ্ছে সল্টি ফুড, এইগুলো তারা ইউজ করে। অর্থাৎ তারা এইগুলো। এখন আপনি দেখেন যে আমরা কি পরিমাণে আমরা চাইনিজ খাচ্ছি, বারবিকিউ খাচ্ছি, আমরা দেখেন এখন আমরা বাসার খাবার কম খাই, আমরা কিন্তু গ্রামে গঞ্জে পর্যন্ত এটা কিন্তু ছড়িয়ে গেছে। এখন কিন্তু বারবিকিউ পার্টি হয়, গ্রামে গঞ্জে হয়। হ্যাঁ, তো আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু আমূল পরিবর্তন আসছে। তো এইগুলো কিন্তু আমাদের, এবং আমরা দেখছি যে মানে ইয়েতে কিছুদিন আগে মানে অল্প বয়সী মানুষ পাকস্থলী ক্যান্সারে, আমার পেশেন্ট ছিল, সরকারি কর্মকর্তা। তো এরকম মানে পাকস্থলী ক্যান্সারের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মানে দেখা যায় যে আমাদের দেশের হিসাব যদি করা যায় তাহলে হয়তোবা মানে ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার, তারপরেই হয়তোবা পাকস্থলী ক্যান্সার চলে আসবে। মানে এত বেড়ে গেছে। এটা হয়তোবা আমাদের খাবার ক্যান্সার সবচেয়ে বেশি। হ্যাঁ, ফুসফুস মানে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স তাই বলে, আমাদের দেশে সবচেয়ে বেশি ফুসফুস ক্যান্সার এবং স্তন ক্যান্সার, এই দুটোই আমরা বেশি পাই আর কি। এরপরে যদি বলেন তাহলে হয়তোবা মানে পাকস্থলী ক্যান্সার চলে আসবে। এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে হয়তোবা এরকম পরিবর্তন আসছে, এটা স্টাডি করার ব্যাপার আছে আসলে। আমরা ওই ক্ষেত্রে যদি ফিরি, যে চিকিৎসা, আচ্ছা আপনি চিকিৎসার কথা বলেছেন, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূল যেই কথাটি সেটা হচ্ছে আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। তো ক্যান্সার রোগটা এমন যে এটাকে আমরা একটি অসংক্রামক রোগ বলছি, ঠিক আছে? এটা কিন্তু সংক্রামক না। তো অনেকের মধ্যে ধারণা আছে এটা হচ্ছে একটা সোয়াসে রোগ, এটা কিন্তু অসংক্রামক একটি রোগ। তো এই রোগটা কিভাবে, এই রোগের হচ্ছে মূল যে মন্ত্র, দমন করার মূল যে মন্ত্র, এটা হচ্ছে প্রিভেনশন যদি না করা যায় তাহলে আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। আপনি যত টাকার চিকিৎসা করেন, যত ভালো দেশে যান, যত উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করেন, আপনি দেরি করে করেন তাহলে কিন্তু কাজ হবে না। ক্যান্সারে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে ক্যান্সারের কোষগুলো কিভাবে বৃদ্ধি পায়, 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512। একটা কোষ যদি 8 বার বিভাজিত হয় তাহলে সেটা 512টি কোষ হয়। এটা কিন্তু 16টি হয় না, জ্যামিতিক পদ্ধতিতে বাড়ছে। তাহলে আপনি দেখেন যে আমরা ক্যান্সারের চিকিৎসা বর্তমানে বাংলাদেশে আগের তুলনায় অনেক ভালো, বা আমি বলবো যে অধিকাংশ সব ক্যান্সারেরই মোটামুটি চিকিৎসা আছে। এটা গভর্নমেন্ট প্রাইভেট মিলে
মানে গভর্নমেন্ট সেক্টরে সব আছে আমি বলবো না, গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমাদের দেশে আছে। এখন যারা বিদেশে চিকিৎসা অনেকে মনে করেন যে না আমার ক্যান্সার হয়েছে, আমার দেশ পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় চিকিৎসা করব, তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে দেখেন ক্যান্সারের চিকিৎসা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা। অধিকাংশ মানুষই, আমার ধারণা 95%-এর বেশি মানুষই তারা কিন্তু বিদেশে যেয়ে চিকিৎসা সম্পন্ন করতে পারে না। এবং আমাদের দেশে বর্তমানে আপনি চাইলে কিন্তু ক্যান্সারের মানে সর্বোচ্চ চিকিৎসা এবং সর্বোচ্চ মেডিসিন, সর্বোচ্চ রেডিওথেরাপি টেকনোলজি আপনি কিন্তু এখন পাবেন। তো আপনি দেশে চিকিৎসাটা শুরু করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এরপরে আপনি বিদেশে যেয়ে আপনি ইভ্যালুয়েশন করেন বা ফার্দার চিকিৎসা করেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। আর আমি সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি আপনাদের যাদের অনেক বেশি টাকা নেই, আপনারা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আপনারা দেশেই ক্যান্সারের চিকিৎসা শুরু করেন এবং দেশেই শেষ করেন। ক্যান্সারের চিকিৎসা কিন্তু অনেক মানুষ মনে করে অনেক ব্যয়বহুল, হ্যাঁ কথাটা সত্য, এই কথা নিয়ে এই পয়েন্টে আমি আসতেছি। কারণ ক্যান্সারের ব্যয়টা দেখা যায় কেন, মনে করেন আপনাকে 6 মাসের মধ্যে আপনার 3 লাখ টাকা লাগবে, এই জন্য আপনার ব্যয়টা দেখা যাচ্ছে। কিন্তু আপনি হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, অন্য যেগুলো অসংক্রামক রোগ আছে, সেই রোগগুলোর ওষুধ কিন্তু আপনার আমরণ খেতে হয়, মানে মৃত্যুর দিনও তার খেতে হয়। আপনি যদি টোটাল কস্টটা হিসাব করেন, ওইগুলোর কস্ট কিন্তু ক্যান্সারের চিকিৎসা থেকে বেশি। কিন্তু ক্যান্সারের চিকিৎসা ব্যয়টা অল্প সময়ের মধ্যে বেশি লাগে, এরপরে কিন্তু ক্যান্সারের চিকিৎসা আর কোনো ব্যয় লাগে না, চিকিৎসা আর লাগে না। ক্যান্সারের চিকিৎসা শেষ মানে সে যদি নিরাময় হয়ে যায় তাহলে আর কোনো চিকিৎসাই লাগবে না, সে এমনি ফলো আপে থাকবে। তাহলে পরবর্তীতে কিন্তু ক্যান্সার চিকিৎসার ব্যয় নেই, যদি না এটা ফিরে আসে। অর্থাৎ ক্যান্সার চিকিৎসা ব্যয় নিয়ে আমরা চিন্তা করব না। আর ক্যান্সারের ব্যয়টা কখন বাড়ে, যখন আমি চিন্তা করি যে আমি বিদেশে যাব চিকিৎসা করব, তখন আমি তো আর একা যেতে পারবো না, আমার সাথে আরও 1-2 জন যাবে, তারা যাওয়া আসা করবে, বিমান ভাড়া, থাকা খাওয়া আছে, ঠিক আছে। আমার একজন রিলেটিভ, আমার চাচা জমি বিক্রি করে ক্যান্সারের চিকিৎসা করতে গেছে, তো সে বাইরে যেয়ে সে 27 দিন শুধুমাত্র একটা রিপোর্টের জন্য সে ওয়েট করেছে, 27 দিন। তো এই 27 দিনেই তার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন সে দেশে এসে সে এখন স্বাভাবিক চিকিৎসাটাও সে নিতে পারতেছে না। তো আমার কথা হচ্ছে যে আপনারা দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং চিকিৎসা সম্পন্ন করুন। বাংলাদেশে আর দেশের বাইরে চিকিৎসা 19-20 হতে পারে, 18-20 হবে না বর্তমানে। আমি যেটা বলি, ডাক্তারদের বিরুদ্ধে বা দেশের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে আমি মনে করি যে অনেক ক্ষেত্রে না বুঝে প্রচারণা হয়, বা আমার দেশের ডাক্তাররা হয়তো আমাদের লিমিটেশন আছে অনেক, যে আমরা রোগীদের সাথে এরকম এক্সপ্লেইন করতে পারি না বা করি না সময় নিয়ে, এটা আমাদের লিমিটেশন। তো হচ্ছে, কিন্তু আমি যেটা বলবো ট্রুলি যে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আছে, আপনি মানে ক্যান্সারের চিকিৎসা দেশেই শুরু করুন, আপনি সঠিকভাবে শেষ করতে পারবেন। টাকাগুলো শেষ করে ফেললে তখন আপনি দেশেও আর চিকিৎসা করতে পারবেন না। তার মানে দেশে থেকেই 100% সুস্থ হওয়া সম্ভব ক্যান্সার রোগের ক্ষেত্রে, যদি আর্লি স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট শুরু করা যায়। হ্যাঁ, সেটাই যে আল্লাহ চাইলে অবশ্যই সে পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। আমি যেটা এখন আসলে জানতে চাই, এক একটা ক্যান্সারের লক্ষণ এক এক রকম, কিন্তু ওভারঅল ঠিক কি লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে এই সমস্যাগুলি নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? ক্যান্সার সাসপেক্ট করেই না, কিন্তু স্বাভাবিক যে লক্ষণগুলি, যে এটা নিয়ে আমার আর বসে থাকা বা আমার নিজের মতো করে সময় ক্ষেপণ করা ঠিক হবে না। আচ্ছা, তাহলে আমি বলি যে কিছু কনস্টিটিউশনাল ফিচার আছে, মানে সবগুলো ক্যান্সারে কমন কিছু লক্ষণ আছে। সেই লক্ষণের মধ্যে আমি প্রথমত বলবো যে হচ্ছে একটা 50-এর অধিক বছর বয়সী কোনো মানুষ হঠাৎ করে তার অতিরিক্ত শারীরিক দুর্বলতা, হঠাৎ করে তার বারবার শরীরে রক্ত কমে যাচ্ছে কিন্তু কারণ জানা যাচ্ছে না, হঠাৎ করে তার শরীরে তার খাবারে অনেক অরুচি, ঠিক আছে, এই জিনিসগুলো যদি হয় তাহলে এইগুলো সবগুলো ক্যান্সারের একটা কমন ফিচার। ও হঠাৎ করে তার হচ্ছে আশঙ্কাজনকভাবে ওজন কমে যাওয়া, অর্থাৎ বিগত 6 মাসে তার 10%, মোর দ্যান 10% তার বডি ওয়েট লস হয়েছে। 6 মাস আগে তার ওজন ছিল 66 কেজি, এখন তার ওজন 60 কেজির নিচে নেমে আসছে। তাহলে অবশ্যই এগুলোকে ইভ্যালুয়েট করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি যদি সিস্টেম ওয়াইজ আসি, যে মনে করেন যে কারো যদি দীর্ঘস্থায়ী কাশি থাকে, আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে যারা ধূমপায়ী এবং দীর্ঘস্থায়ী তাদের কাশি থাকে, দাদা বা চাচা সে দীর্ঘদিন ধরে সে ধূমপায়ী, কাশি হয় তার, এটা কমন, আমরা গুরুত্ব দিই না। কিন্তু কাশিতে কিছু যদি পরিবর্তন আসে, যেমন মনে করেন যে গলার স্বর ভেঙে গেছে, তার কণ্ঠ ডেবে গেছে, তার যদি
কাশির সাথে রক্ত ওঠে, বুকে ব্যথা আসে, যদি শ্বাসকষ্ট হয়, তাহলে অবশ্যই আমরা তাকে দ্রুততম সময়ে আমরা তাকে ইভ্যালুয়েশন করব। ঠিক আছে। এরপরে মনে করেন কারো স্তনে কোনো পরিবর্তন, যে কোনো পরিবর্তন, স্তনে কোনো গোটা হতে পারে, স্তনের কালার চেঞ্জ হতে পারে, স্তনের শেপ চেঞ্জ হতে পারে, দুইটা একরকম না হতে পারে, নিপল ভিতরের দিকে ঢুকে যেতে পারে, নিপল ডিসচার্জ থাকতে পারে, ঠিক আছে, নিপল দিয়ে রক্ত বা পুজ বা পানি এগুলো আসতে পারে, বা বগলে কোনো গোটা থাকতে পারে। তো এই যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমরা অবশ্যই তাকে ডক্টরের কাছে নিয়ে যাব এবং পরীক্ষা নিরীক্ষা করব। এক্ষেত্রে আমি বলে রাখি যে স্তন ক্যান্সার কিন্তু একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার। প্রতিটি নারী সে কিন্তু স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য সে কিন্তু নিজেই নিজের স্তন পরীক্ষা করতে পারে। এটাকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে মাসিকের ৩য় থেকে ৫ম দিনে সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের স্তনটা পালপেট করে, তাহলে সে রেগুলার যদি পালপেট করে আর কোনো অস্বাভাবিকতা সে যদি বুঝে, তাহলে সে ডাক্তারের কাছে যাবে। অথবা সে নিজের স্তন পরীক্ষা করতে করতে তার একটা আইডিয়া হয়ে যাবে। যদি কোনো নতুন কিছু মনে হয় তাহলে সে এটা করতে পারবে আর কি, বুঝতে পারবে, আর্লি ডিটেকশন। এরপরে আমি যদি বলি যে হচ্ছে কারো যদি প্রস্রাব পায়খানার অভ্যাসে পরিবর্তন হয়, অর্থাৎ যে একজন মানুষ রেগুলার টয়লেট হচ্ছিল, গত ৩-৪ দিন বা গত ১ মাস ধরে তার দেখা যাচ্ছে যে ৩-৪ দিন কনস্টিপেশন হচ্ছে, অথবা ডায়রিয়া হচ্ছে, অথবা একটার পরে আরেকটা হচ্ছে, অথবা পায়খানার সাথে রক্ত আসছে, তাহলে আমাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। আমাকে একটা কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে করতে হবে। যদি তার দীর্ঘস্থায়ী গ্যাসের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে একটা এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে। তাকে অনেকে মানুষের কিন্তু ভীতি আছে, এন্ডোস্কোপি কোলোনোস্কোপির উপর ভীতি আছে, লজ্জা আছে, এগুলো করলে চলবে না। ঠিক আছে, আমাকে আমার নিজের জন্য এগুলো অবশ্যই করতে হবে। এরপরে শরীরে কোথাও তিল, বিশেষ করে আমি বলবো যে মুখের হচ্ছে উপরের দিকে যে তিলগুলো, মানে যেগুলো সান এক্সপোজড এরিয়া আমরা বলি, এই জায়গায় যদি কারো তিল থাকে, এই তিলে যদি কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়, অর্থাৎ তিল থেকে ব্লিডিং হলো, তিলটা ডেবে গেল, হঠাৎ করে তিলটা বড় হয়ে গেল, বা তিলে ব্যথা হলো, তাহলে সেখানে আমি অবশ্যই ডাক্তারের কাছে যাব এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করব। তো মোটামুটি এইগুলোই আর কি, আরো আছে। তো মোটামুটি এগুলো কমন, প্রাথমিক, এগুলি একটু আলাদা করে খেয়াল করা পারে। হ্যাঁ, ক্যান্সারকে কি ঠিক লাইফস্টাইল ডিজিজ বলা যায়, বা আমাদের জীবনযাপন কিরকম হলে এই রোগ থেকে খানিকটা হলেও প্রতিরোধ করা সম্ভব, এই রোগকে প্রিভেনশনের কথা যেটা বলছিলেন? আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে আসলে অনেকগুলো ব্যাপার আছে। এক্ষেত্রে প্রতিরোধের জন্য আমি যেটা বলবো যে আমাদের নিজেদের লাইফস্টাইল এবং নিজেদের সচেতনতা, এই দুইটাই আসলে আমাদেরকে প্রিভেন্ট করতে পারে। মনে করেন যে পরিবেশগত ব্যাপার, এইগুলো তো আসলে সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকেও না, নিয়ন্ত্রণের বাইরে থাকে, আমরা অবশ্যই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, তো হচ্ছে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা মাস্ক ব্যবহার করতে পারি, যেটা এয়ার পলিউশন থেকে আমরা রোধ করার জন্য, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যাদের ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে তারা অবশ্যই সচেতন হবেন। যেমন পারিবারিক ইতিহাস থাকে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে থাকতে পারে, কোলোরেক্টাম ক্যান্সারে থাকতে পারে, প্রোস্টেট ক্যান্সারে থাকতে পারে। তো এই কিছু ক্যান্সার আছে যেগুলো পারিবারিক ইতিহাস থাকে। তো তাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার পরিবারের সদস্য আমার এই ধরনের রিস্ক আছে কিনা। এই জিনিসটার জন্য আমি একজন অনকোলজিস্টের সাথে শরণাপন্ন হই, এবং তিনি এগুলো আসলে ইন্ডিভিজুয়ালাইজড ব্যাপার, তিনি তার স্ক্রিনিং প্রোটোকলটা ঠিক করে দিবেন যে আপনি এই পরীক্ষাগুলো করেন, বা আপনি এই পরীক্ষা করে ভালো থাকলে আপনি এতদিন পরে আসেন, এইভাবে করা যায়। যেমন কারো যদি আমি পারিবারিক যেহেতু বললামই, এর একটা জিন মিউটেশন আছে, জেনেটিক মিউটেশন আছে, যেটাকে বলে BRCA12 জিন। তো এই জিনের কারণে কিন্তু হচ্ছে স্তন ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো দেখা যায় যে এবং একটা হাই চান্স অফ স্তন ক্যান্সার এবং ওভারি ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার। তো এক্ষেত্রে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া যায়। দেখা যাচ্ছে তার মাস্টেক্টমি করে ফেলা যায়, বা ওফ্রেক্টমি করে ফেলা যায়, বা কিছু হরমোনাল ওষুধ আছে যে ওষুধগুলো খেলেও তার রিস্কটা রিডিউস করা যায়। তো এটা আমরা করতে পারি, এবং স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে তো আমরা থাকবই। আর খাদ্যাভ্যাসের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে হেলদি ফুড এবং হোমমেড ফুড, এই জিনিসটাই প্রিফারেবল। ঠিক আছে, সবচেয়ে প্রিফারেবল তো এইটা। এবং আমি যদি খাদ্য উপাদানের কথা বলি, কার্বোহাইড্রেট
এবং হচ্ছে তেল চর্বি জাতীয় খাবার, এইগুলো খাওয়া কম কম খেতে হবে। এবং আমাদের ওয়েটটা ঠিক রাখতে হবে, বডি মাস ইন্ডেক্স যেটাকে বিএমআই বলি, বিএমআইটা নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে হবে। ওভারওয়েট একটা কিন্তু ফ্যাক্টর আর কি, রিস্ক ফ্যাক্টর। তো এরপরে মনে করেন যে আমাদের যে শারীরিক পরিশ্রমটা আমরা রেগুলারলি যদি নিয়মিতভাবে যদি করতে পারি, যেমন মনে করেন যে নিয়ম যেটা একটা স্বাভাবিক মানুষের, যে প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 5 দিন তাকে হচ্ছে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, ঠিক আছে? অথবা কেউ যদি 3 দিন করে তাহলে একদিন অন্তর অন্তর 50 মিনিট করে সে তার এটা করতে হবে। এটা তার একটা মানে শরীরের ইমিউনিটি বাড়ায়। এরপরে মনে করেন যে আমরা যেই কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন রকম আয়ুর্বেদিক বা বিভিন্ন রকম স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকে, বা নিজে নিজে ডাক্তার একটা ওষুধ 7 দিনের জন্য দিছে, সে হয়তো মনে করছে এই ওষুধটা ভালো লাগছে, এটা অনেকটা অ্যাডিকশন তৈরি করে দেয়। কিন্তু এটার আবার আছে যে ইমিউনিটিও কমায় দেয় শরীরের, স্টেরয়েড জাতীয় ঔষধ। তো সেই স্টেরয়েড জাতীয় ঔষধ আমাদের যদি নিজেরা খাই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কোনো না কোনো ক্যান্সারের সেও উচ্চ ঝুঁকিতে চলে যাবে। এরপরে অ্যালকোহল, অনেকে অ্যালকোহল খায়। আমাদের দেশে যেটা হলো যে পশ্চিমারা একটা জিনিস তারা কিন্তু হেলথ হ্যাজার্ড চিন্তা করেই খায়, তারা কিন্তু অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় খায় না। তো আমাদের দেশে অ্যালকোহল ব্যান্ড আছে, এই জন্য আবার মানুষের অ্যালকোহলের প্রতি ঝোঁকটা বেশি। এজন্য দেখবেন যে যারা সুযোগ পায় একবারে মানে দেখা যায় যে অনেক বেশি খেয়ে ফেলে, যেটা আবার কি ক্যান্সারের ঝুঁকি, উচ্চ ঝুঁকি বাড়িয়ে দেয়। হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে, আরও মানে অন্ননালীর ক্যান্সার করতে পারে, আরও অনেক ক্যান্সারের ঝুঁকি অ্যালকোহল বাড়িয়ে দেয়। তো এই জন্য আর কি আমাদের মোটামুটি এইগুলা। আর এরপরে কিছু রেডিয়েশনের কিছু ব্যাপার থাকে, যারা বিভিন্ন আমি কথা বলেছি, অকুপেশনাল হ্যাজার্ডের কথা বলেছি, সেই অকুপেশনাল হ্যাজার্ডগুলোর কথা চিন্তা করে আপনার যদি পসিবল হয় আপনি ওই কাজগুলো থেকে অ্যাভয়েড করুন, বা একটা নির্দিষ্ট সময় করে আপনি পেশা বদল করুন। এটা আপনার জন্য একটা মানে ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। তো এটাই। আর সর্বোপরি যে ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য একটি রোগ, অতএব ক্যান্সার যদি হয়েও যায় দুশ্চিন্তা করবেন না, ক্যান্সারের চিকিৎসা দ্রুততম সময়ে এবং যথাযথভাবে গ্রহণ করুন, তাহলে আপনি ক্যান্সার থেকেও মুক্ত থাকতে পারবেন। এরকম অসংখ্য ভুরি উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখছি। কিন্তু ওই যে একটা ব্যাপার যে ইল নিউজ রানস এ প্যাস, খারাপ খবরটাই আগে যায়, মানুষ তুলে ধরে খারাপ খবরটাই আগে ছড়ায়। তো ভালো খবরটা যখন মানুষ হয়, তাদের উচিত যে তারাও অন্য মানুষকে সচেতন করা যে আমি ভালো হয়ে গেছি, তোমরাও দ্রুত চিকিৎসা নাও, তোমরাও ভালো হয়ে যাবা। এবং যারা বিদেশে চিকিৎসা করে, অধিকাংশ মানুষই কিন্তু অ্যাকচুয়ালি বিদেশে চিকিৎসা করে না, তারা বিদেশ থেকে একটা প্রোটোকল নিয়ে আসে, একটা চিকিৎসা প্ল্যান নিয়ে আসে, সে অনুযায়ী কিন্তু দেশেই তারা চিকিৎসা নিচ্ছে। কারণ মাসের পর মাস তো থাকা সম্ভব না, ক্যান্সার চিকিৎসা তো গেলাম 7 দিন দেখালাম, চলে মানে ভালো হয়ে গেল, চলে আসলাম। আর যারা মনে করেন যে অতিরিক্ত মানে দেশের বাইরে চিকিৎসার ব্যাপারে যারা ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু আবার কিছু মানে ব্যাড স্টোরি আছে। ব্যাড স্টোরি মানে এরকম যে তারা আসছে, এখন মনে করেন যে ভিসার জটিলতার কারণে 1.5 মাস হলো 2 মাস হলো সে যেতে পারতেছে না। এই টাইমে সে যদি দেশে কোনো ডাক্তারকে না দেখায় সে ডিলে করলো, এই মুহূর্তে তার কোনো ইন্টারভেনশনের দরকার ছিল, তো এরকম ঘটনা আমরাও দেখি যে তার কারণে এই রোগটা তার মধ্যে ছড়িয়ে যেতে পারে, মানে বারবার ফলো আপ করা তার জন্য কঠিন। তো এই জন্য আমি বলবো যে আপনি দেশের বাইরে দেখিয়ে আসছেন, ভালো কথা, এরপরে আপনি চিকিৎসা এই দেশেই নেন, আর প্রয়োজনে আপনি অনলাইনে যদি যোগাযোগ করতে পারেন সেটা আপনি করেন, কিন্তু বিদেশের জন্য আপনি ওয়েট করবেন না, দেশেই চিকিৎসাটা সম্পন্ন করুন, এটাই মূল কথা। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আশা করি আমাদের এই আলোচনাটা আজকে, আপনার বক্তব্য, আপনার দেয়া তথ্যগুলো আমাদের দর্শকদেরও কাজে লাগবে, এবং আমরা দেশেই চিকিৎসাটা করার চিন্তা ভাবনা রাখবো ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে এরকম কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।